বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর মনীষা চক্রবর্তী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার এবিএম মোশাররফ হোসেন, আমি একটু বুঝতে চাই, সরকার প্রায় আড়াই মাসেরও বেশ খানিকটা সময় পার করলো বেশি, সমস্যাগুলোকে প্রায়োরিটাইজ ঠিক মতো করতে পারছে কিনা? আমি যদি শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, অর্থনীতি বলি, এই জায়গাগুলোকে সামাল দেবার জন্যে বা জনগণকে সন্তুষ্ট করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ইনিশিয়াল স্টেজে, সেটা নিতে পারছে কিনা? অনেক অঙ্গীকার আছে, আপনারা অনেক কিছু পূরণ করবার চেষ্টা করছেন, কিন্তু যেগুলো মানুষের জীবনকে সরাসরি স্পর্শ করে এবং যেগুলোর উন্নয়নটা হয়তো দৃশ্যমান তাৎক্ষণিকভাবে দেখা যায়, কিন্তু সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারছেন কিনা? কারণ কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক মতো চলছে না। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক ডক্টর মনীষা চক্রবর্তী এবং দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখেন, একটা সরকার গঠিত হয়েছে মাত্র 2 মাস 10 দিন, মানে আজকে বা 11 দিন এরকম, এবং একটা বিধ্বস্ত অর্থনীতি দিয়ে সরকার কিন্তু যাত্রা শুরু করেছে। এবং সবচেয়ে বড় সংকটটা যেটা আমার কাছে মনে হয়, আমরা দীর্ঘ আপনার প্রায় 1 মাসের অধিক সংসদ অধিবেশন চলেছে, সেখানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর এমপিরা বক্তব্য দিয়েছে। আমরা দেখেছি যে প্রতিটি ক্ষেত্রে সেক্টরেই সমস্যা। আপনি যে কথাটা বললেন, স্বাস্থ্যক্ষেত্রে হাসপাতালে ডাক্তার নাই, ঔষধ নাই, নার্স নাই, জনবল নাই, এমন কোনো আমি একটা নির্বাচনী আসন থেকে শুনি নাই যে একটা হাসপাতাল সুস্থভাবে চলছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নাই, শিক্ষক সংকট, অর্থাৎ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সরকারের যাত্রাটা শুরু হয়েছে। এইটাকে সরকার একটু গুরুত্ব দিয়ে এটাকে ঠিকভাবে চালিয়ে নেওয়া তো সরকারের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। ইতিমধ্যে এইটা যেমন আছে, এগুলিকে যেমন আমাদের রিপেয়ার করতে হচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের সরকারটাকেও চালিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি দেখেন আরেকটি সংকট এসে আমাদের ঘাড়ে এসে চেপেছে, সেটা হলো জ্বালানি সংকট। হ্যাঁ, এই সংকট আমাদের তৈরি না, বাংলাদেশের রাজনীতিবিদরাও তৈরি করেন, এই দেশও তৈরি করেন। এটা তো ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে এটার মধ্যে আমরা পড়ে গেছি। তারপর আপনি দেখবেন আরেকটা সংকট যেটা তৈরি হচ্ছে, সেটা হলো এই যে বিগত সরকার, শেখ হাসিনার সরকার যে মেগা প্রকল্পগুলি করেছে, আপনি দেখেন তার একটা কিন্তু পেমেন্ট সেটা সরকারকে দিতে হচ্ছে। আমি ওই দিন দেখলাম যে ডেইলি প্রায় মাসে প্রায় 10 কোটি টাকায় দিতে হচ্ছে আদানির ইন্টারেস্ট। তো এই ধরনের নানা সংকটের মধ্যে দিয়ে সরকার কিন্তু আমি মনে করি মোটামুটি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তারপর আরও দেখেন, সরকারের সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যেটা মব কালচার, ইনশাল্লাহ সেটা মোটামুটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত। আরেকটা বড় সমস্যা ছিল একটা অনাস্থা, যে আইন শৃঙ্খলার চরম অবনতি, সেটাও আমি মনে করি বাংলাদেশের এখন মোটামুটি স্টেবল অবস্থা। তো এই জিনিসগুলি অর্থনৈতিক ক্ষেত্রেও তো আপনার একই অবস্থা। আজকে ব্যাংকগুলির কি চরম একটা দেউলিয়াত্ম অবস্থা। আজকে আমাদের তারল্য সংকট আছে, আমাদের বিনিয়োগের সংকট আছে, মাঝে ডলারের সংকট ছিল, সরকার ট্রাই করছে ডলার নিজেরা, ব্যাংক কিন্তু কিনে ডলারকে এখন সংরক্ষণ করে বোঝাতে চাচ্ছে যে আমাদের রিজার্ভ কিন্তু আছে, ডলার আছে। তো সুতরাং এইগুলি কিন্তু আপনি দেখবেন যে গভর্নমেন্ট যেই জিনিসগুলি গুরুত্ব দেওয়া দরকার সেইগুলি কিন্তু গভর্নমেন্ট দিয়ে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় হ্যাঁ, জনপ্রত্যাশা আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু দ্রুত গতিতে চায়, কিন্তু আপনার সেইটার জন্য তো আমাদেরকে একটু সময় দিতে হবে। আমি মনে করি সরকারকে একটু সময় দেওয়া দরকার, সরকার প্রত্যেকটি ব্যাপারে। আর পাশাপাশি আবার দেখেন, সরকার তার নির্বাচনী অঙ্গীকারও কিন্তু পূরণ করতে হচ্ছে, সেটাও কিন্তু একটা বিরাট অর্থনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার খাল খনন প্রকল্প, আপনার গাছ লাগানো, ওই যে ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া 10,000 টাকা করে, মানে 10,000 টাকা করে কিসের মহব্বতে প্রায় 12,000 কোটি, 12,000 কোটি টাকা মানুষ। এত ওয়েলফেয়ার প্রোগ্রামস দিয়ে আসলে শেষ পর্যন্ত বা জনরায় অনুকূলে রাখা যায় কিনা, এটা আমি আপনার কাছে পরের এক পর্যায়ে আলোচনায় শুনবো পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে মমতা ব্যানার্জির যেসব নানা স্কিম এই ধরনের, সেগুলো আসলে শেষ পর্যন্ত তাকে তো টিকিয়ে রাখতে পারলো না। আমি শুনবো আপনার কাছ থেকে, তার আগে ডক্টর মনীষা চক্রবর্তী। ধন্যবাদ আপনাকে। আসলে এই কথাটা যেরকম ঠিক যে একটা 2 মাসের সরকার, তার কাছ থেকে আমরা কতটুকু প্রত্যাশা করবো সেটাও একটা কথা, কিন্তু আবার এটাও একটা কথা যে মর্নিং শোজ দ্য ডে।
আমরা বিএনপি একটা নির্বাচিত হয়ে যে এই ক্ষমতায় আসলো, একটা অভ্যুত্থানের পরে এত দীর্ঘ গণতন্ত্রের অপেক্ষার পরে একটা সরকার যখন আসে, তখন অবশ্যই তার কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকে যে তারা জনগণের জন্য কাজ করবে, জনগণের কথাটাকে গুরুত্ব দিবে। আমরা দেখলাম যে তারা আজকে আদানির চুক্তি তাদেরকে টানতে হচ্ছে সেই কথা তারা বলছেন, অথচ বিএনপি নির্বাচনী ইশতেহারে বলা ছিল যে অন্য কোনো রাষ্ট্রকে তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না। কিন্তু আমরা দেখলাম যে জ্বালানি সংকটের সময় রাশিয়া থেকে আমরা তেল কিনবো কিনা এইটা আমাদেরকে যুক্তরাষ্ট্রের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে। কেন জিজ্ঞেস করতে হচ্ছে? কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটি চুক্তি করে গিয়েছেন 72 ঘন্টা আগে নির্বাচনের, সেই চুক্তিটি বিএনপি সেই চুক্তি নিয়ে আজ পর্যন্ত সংসদে কোনো আলোচনা করার কোনো প্রয়োজন তারা মনে করেননি, এবং সেই চুক্তির বলবৎ রেখে তারা কিন্তু আমরা দেখছি যে বোয়িং বিমান কেনার জন্য বাংলাদেশ বিমান বোয়িং কোম্পানির সাথে চুক্তি করছেন। যে বোয়িং বিমান আজকে পৃথিবীতে কেউ কিনতে চাচ্ছে না দেখে আমরা কি ডাম্পিং স্টেশন হয়ে গেলাম বোয়িং বিমান কেনার জন্য? আবার দেখেন যে এখানে এই মার্কিন চুক্তিতে এমন সমস্ত ক্লজ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যেটা পুরোপুরি একেবারে একটা দেশের সার্বভৌমত্বের উপর হুমকি। আজকে আমেরিকার সাথে যদি কোনো দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার পরিস্থিতি থাকে, তাহলে বাংলাদেশকেও সেখানে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে হবে। রাশিয়া থেকে তেল আনলে কিন্তু ওই চুক্তি ছাড়াও সে নিষেধাজ্ঞা দিতে পারত। আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি যে চুক্তি ছাড়াও কিন্তু আমেরিকা তার মতো করে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে, সেটা তো আমেরিকা অনেক কিছুই করতে পারে। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর তার বউকে উঠায় নিয়ে যেতে পারে, তো এরকম নানান রকম ঘটনা আমেরিকা করতে পারে। এখন সেই জন্য কি আমি তাকে করার ক্ষমতাটা লিখিতভাবে দিয়ে দিব? তো সেই প্রশ্নটা তো অবশ্যই এখানে আসে যে এখানে প্রথমত আমরা আদানির চুক্তি কন্টিনিউ করতে হচ্ছে সেটা নিয়ে অভিযোগ করছি, তাহলে এই চুক্তিটা আমরা কেন কন্টিনিউ করছি? বরং আমরা দেখলাম যে সংসদে একজন সংসদ সদস্য রুমিন ফারহানা যখন এটা তোলার চেষ্টা করলেন পয়েন্ট অফ অর্ডারে, তাকে সেটা নিয়ে কথা বলতে দেওয়া হলো না, এবং পরবর্তীতে 5 জন সংসদ সদস্যের নোটিশ ছাড়া এটা তোলা যাবে না, এবং অন্য কোনো সংসদ সদস্যরা সেখানে এটা তুললেন না, এটা নিয়ে কোনো আলাপই হলো না। কিন্তু আমরা মনে করি যে আজকে যখন নির্বাচনী ইশতেহারে একটা দল বলে আসে যে তারা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে খুবই গুরুত্ব দিবে, কিন্তু পরবর্তীতে যখন একেবারে ইউটার্ন নিয়ে মার্কিন চুক্তি দিয়ে 2 মাসের মধ্যেই তারা বুঝিয়ে দেয় যে আসলে তারাও ওই সাম্রাজ্যবাদের কোনো না কোনো একটা জায়গাতে তারাও হচ্ছে গিয়ে একটা অনুগত যে ভাব নেওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগের উপর মানুষের বিক্ষুব্ধতাটা তৈরি হয়েছিল, তারা যদি 2 মাসের মধ্যেই সেই পথে হাঁটা শুরু করেন, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা দেখি যে মার খেতে খুব বেশি সময় লাগবে না। আবার একই সাথে দেখেন যে এটা তো ঠিকই যে অনেক পরিস্থিতি সবকিছু 2 মাসে সমাধান করা যাবে না, কিন্তু সেটার প্রক্রিয়াটা তো শুরু করা যেতে পারে। আজকে হামের এই পরিস্থিতি, হাম সারা বাংলাদেশে 343 জন শিশু আজকে পর্যন্ত মারা গিয়েছে। তাহলে সেই যে হামের ক্ষেত্রে 6টা বিভাগীয় শহরে কিন্তু শিশু হাসপাতাল সেটা অবকাঠামোগতভাবে প্রস্তুত হওয়ার পরও সেটা ফেলে রাখা হয়েছে আজ পর্যন্ত। পরিস্থিতিটা তো গতকালকে তৈরি হয়নি, তাহলে মার্চ মাস থেকেই যখন হামের প্রকোপ বাড়তে শুরু করলো, মে মাসের আজকে এসে এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই আমরা দেখছি যে শিশু হাসপাতালগুলিও চালু করা যাচ্ছে না। আমরা টিকা কেনার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ফেল করলো, আর এখন প্রতিকারের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো যথেষ্ট পদক্ষেপ দেখছি না, এবং সামনে বাজেট আসছে, আমরা শুনছি যে এবারও 5%-এর বেশি স্বাস্থ্য খাতে বরাদ্দ হবে না। তাহলে আসলে পার্থক্যটা কোথায় তৈরি হবে? আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবো না, আমরা জ্বালানি ক্ষেত্রে আমেরিকার কাছে দায়বদ্ধ হয়ে একটা চুক্তি করে অনুগত হয়ে বসে থাকবো, আমরা কোন দিক থেকে তাহলে পরিবর্তনের সূচনাটা করছি সেইটা আসলে কিন্তু জনগণের সামনে স্পষ্ট হচ্ছে না। আজকে কার্ডের বিষয়গুলোও যদি বলেন, এই ফ্যামিলি কার্ডগুলি দেওয়ার ক্ষেত্রে আসলে কারা পাচ্ছে, সেই যোগ্যতাটা কিভাবে নির্ধারিত হচ্ছে, এটা জনগণের কাছে স্পষ্ট না। ফলে এই স্পষ্ট না করে একটা কর্মসূচি করলেই কিন্তু আমরা বিপুল জনপ্রিয় হয়ে যাব কোনো সরকার যদি সেটা ভাবে, তারা ভাবতে পারেন, কিন্তু সেটা কিন্তু বাস্তবতার সাথে মিলবে না। আজকে অলরেডি মূল্যস্ফীতি আপনার 9.5%-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে, এবং মানুষের তো আয় বাড়ছে না। ফলে সংকটের দিকে কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইতিহাসের সর্বোচ্চ আপনার ডিজেলের দাম সেটা প্রায় 15 টাকা বাড়িয়ে ফেলা হয়েছে আর কি, এবং এটা তো সবকিছুর দাম এমনিতেই বাড়াবে, তারপর আবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তুতি চলছে। তাহলে আগের সরকারের সাথে কাজের পার্থক্যটা কোন কোন দিক থেকে সূচিত হচ্ছে বলে আমাদের সরকার দাবি করবেন, সেটা তো আসলে আমাদের জানতে হবে। না, এখানে ডক্টর মনীষা অনেকগুলি কথা বলেছে, কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে এই যে সংকটটার মধ্যে আমরা এটা কি বিএনপির সৃষ্টি কিনা, না এটা আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এইটাকে কিন্তু মূল্যায়ন না করলে কিন্তু এইটার আপনি কোন সংকটের কথা বলছেন? এই সামগ্রিক সংকট, আপনি অর্থনৈতিক সংকট, আর আমরা যেমন টিকার কথা বললেন, আমি বলি টিকার সংকট। আপনি বলেন যে ডক্টর ইউনূস সরকার 1.5 বছর ছিলেন, এর আগে আওয়ামী লীগ সরকার ছিলেন, তারা কিন্তু টিকা বাংলাদেশে আনেনি। তো হঠাৎ করে বিএনপি সরকার এসেই দেখলেন যে টিকার এই সংকট। এর মধ্যে কিন্তু রাজশাহীতে ঘটনা মৃত্যুর আমরা একটা সংবাদ পেলাম, সরকার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।
হাসপাতালগুলো অনেকগুলো আইসিও রেডি করেছে। শুধু তাই না, আপনি আরেকটা জিনিস শুনবেন যে যারা ঔষধ কোম্পানি, সরকারের যেখানে অর্থনৈতিক সংকট ছিল তাদের কাছ থেকেও কিন্তু আইসিও করার জন্য নানা ক্ষেত্রে সহযোগিতা কিন্তু সরকার নিয়েছে। তারপর এখন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে টিকা চলে আসছে, কিন্তু এই সংকট তো বিএনপি তৈরি করে নাই। তারপর আবার যে কথাটি ডক্টর মনীষা যে কথাটি বলেছে যে এই তৈলের দাম, বাংলাদেশের তৈলের দাম ওয়ার্ল্ডে আপনি যে কোনো জায়গায় দেখেন তার চেয়ে কিন্তু অনেক কম। আপনি যেই আমেরিকাতে বিশ্বের সবচেয়ে বেশি তৈল মজুদ, তাদের তো আর দাম বাড়াবার দরকার নেই, তারাও কিন্তু 5% বাড়িয়েছে, চায়না 30% বাড়িয়েছে। তো এইভাবে সারা পৃথিবীতে কিন্তু তারা একটা চেক আপ ব্যালেন্স তৈরি করতে পারে। তারপর আরেকটা, আর বাংলাদেশ সরকার কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু বাড়ায় নাই, পরে বাড়িয়েছে, তাও বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের দাম কম। যেমন ভারতের চেয়ে আমাদের পার লিটার ডিজেল প্রায় 23 টাকা কম। তো এইগুলিকে যদি আমরা মূল্যায়ন না করে ধারাবাহিকভাবে একেবারে একটা সরকারি দলের সমালোচনা করতে হবে, এইটা আমার মনে হয় জাস্টিফাই না আমার কাছে। তারপর দেখবেন সরকারের যে স্টেপগুলি, এর মধ্যে আমাদের সামনে কিন্তু আরেকটা বড় বাধা দাঁড়িয়েছিল গত সরকারের আপনার অর্ডিন্যান্সগুলি, এগুলিকে আমাদের আইনে পরিণত করছে। সেখানে টাইম ব্যারের একটা ব্যাপার আছে যে সংসদ শুরু হওয়ার 1 মাসের মধ্যে আপনাকে আইনে পরিণত করতে হবে, সেটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারপরেও আপনি দেখেন বিরোধী দল যে কয়েকটা অর্ডিন্যান্স পাস হয় সেটা নিয়ে আমাদের কি তুমুল সমালোচনা, কিন্তু আমরা বলছি এটাকে রহিত করা হয়েছে, বাতিল করা হয়নি। আমরা আগামী অধিবেশন বা পরবর্তী অধিবেশন এই আইনগুলিকে আরো জনবান্ধব কিভাবে করা যায় নতুন করে নিয়ে আসে, হ্যাঁ নতুন করে নিয়ে এসে কিন্তু আমরা এগুলি পাস করব। সুতরাং সরকারের আন্তরিকতাটা আপনাকে দেখতে হবে যে সরকার। আর আরেকটা বলছে যে ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হয়, আমি নিশ্চয়ই ডক্টর মনীষা জানেন যে এইটা কিন্তু মানে পার্টিগত কোনো ওয়ার্ক এখানে প্রশাসনের মাধ্যমে যারা ইউনো আছে, যারা ওখানে খাদ্য কর্মকর্তা আছে, ত্রাণ কর্মকর্তা আছে, গভর্নমেন্টের একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা বাছাই করবে। এবং একটা আপনি এর মধ্যে আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, এর মধ্যে টাঙ্গাইল এক কৃষক নিয়ে একটি কথা উঠেছিল, এবং এটা মনে করেছিল সরকার ইচ্ছা, কারণ যাকে দেওয়া হয়েছিল সে টিকটাক করে, তার খুব ভালো জামা কাপড় ইত্যাদি আছে, এবং এটা মনে করেছিল যে কেউ সমালোচকরা যে এটা গভর্নমেন্ট করেছে বা বিএনপি এটাকে দিয়েছে। পরে তদন্ত করে দেখা গেছে যে ওনার মাত্র 13% জমি আছে এবং উনি এবং আদর্শ কৃষক, তাও ওই 13% জমি হলো তার নিজের ভিটা বাড়ি। সে বর্গা চাষি হিসাবে এটা চাষ করে এবং নিজেকেও টিকটক করে, এবং তখন মিডিয়ায় বলেছে যে না এটা সঠিক কাজটি করা হয়েছে। সুতরাং আমি মনে করি ডক্টর মনীষা যে কথাটি বলেছে এখানে আমাদের পার্টির কোনো সম্পৃক্ততা নাই, বরং আমরা যে সংকটটায় আছি, এই যেমন আমি আজকে আমার নির্বাচনী আসন এলাকা থেকে আমি এসেছি, মানুষের যে এত চাহিদা, কারণ বিগত সরকার তো মানুষ কথা বলতে পারে নাই, ঠিক আছে না, আমাদের মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নাই, মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা নাই, সরকারের কাছে দাবি দেওয়া উত্থাপনের কোনো জায়গা ছিল না। এখন কিন্তু আমরা গিয়ে দেখি যে মানুষের যে প্রত্যাশাটা সেইটা আমাদের কাছে এমনভাবে করে যে সীমিত সম্পদের মধ্যে এটা সমাধান করা সবই কঠিন। অর্থনীতি নিয়ে কথা বলতে চাইছিলেন এবং সামনে বাজেট, ডক্টর মনীষা প্রসঙ্গটা উল্লেখ করেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই প্রসঙ্গটা এসছে, এবং আদানির প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর মনীষা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গে টেনেছেন। এখন আমি ডক্টর মনীষা বা আপনিও জানেন যে ইন্টারন্যাশনাল কখন যদি কোনো চুক্তি হয় সেটা বাতিল করার ক্ষমতা কি কোনো দেশের আছে? সেটাকে কন্টিনিউ করতে হয়, বরং আপনি এইটা পারেন তাদের মধ্যে একটা মিনিমাইজ করতে পারেন যে আমি তুমি এইটা কন্ট্রাক্ট হয়েছে, এইটাকে আমি এই জায়গায় পারি। আজকে আপনি দেখেন যে কথাটি বলছে রাশিয়া থেকে তৈলের জন্য আমরা কি কেন, আপনিও বলেছেন যে রাশিয়া থেকে তৈরি আমেরিকান এমবার্গো দেওয়া আছে, এখন আমরা তৈল হয়তো কোনো দেশ থেকে আমরা কিনলাম, সেই তৈল এখানে আসলো না, তাহলে তো আরও সংকট আমাদের, যার জন্য রাশিয়ার কাছে এই সংকট মোকাবেলা করার জন্য একটা রাষ্ট্র হিসাবে তার জনগণকে বাঁচানোর জন্য তাদের কাছে একটা আপিল করেছিল, সেটা তারা অ্যাকসেপ্টও করেছিল। তো এই সংকট, এটা একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি আপনি অনেক সময় চেক আপ ব্যালেন্স কিন্তু আপনাকে করতে হয়। আর আপনি যে পশ্চিমবঙ্গের কথাটা বলেছেন, পশ্চিমবঙ্গে আমার মনে হয় যে জনগণের রায় কতটুকু প্রতিফলিত হয়েছে, কারণ 91 লাখ মুসলিম ভোটারকে ভোট দিতে দেয় নাই, অথচ আমরা দেখেছিলাম যে টোটাল এই যে মমতার তৃণমূল কংগ্রেস হেরেছে মাত্র কত 56 লাখ ভোট মনে হয় এরকম, বা 36 লাখ। যদি টোটাল ভোট দিতে পারতো রেজাল্ট কি হতো এটা অন্যরকম। এবং নানা ধরনের, আমি তো ওদের বিশ্লেষণগুলো শুনলাম রাজনৈতিক দলগুলি, যে অনেকে বলেছে যে জীবনে আমরা আপনাদের অ্যাসেসমেন্ট এর প্রভাব কি পড়বে বাংলাদেশে বা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে? না, এইটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা তৈরি হতে পারে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ বর্তমানে যে ধরনের একটা পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে খুব একটা সংকট হওয়ার সম্ভাবনা কম। এবং আজকে আপনি শুভেন্দুর বক্তব্য যদি দেখেন, নতুন মুখ্যমন্ত্রী, সে বলেছে আগে আমি যা বলেছি এখন আমি কিন্তু আর ওইভাবে কথা বলবো না, আমি নিরপেক্ষ হয়ে গেছি।
সুতরাং আমার মনে হয় দায়িত্ব একটা লোকের যখন ঘাড়ে এসে চাপে তখন সে ইচ্ছা করলে উল্টাপাল্টা কিছু করার সুযোগ থাকে। ডক্টর বনিশা। জি, প্রথমে আমি একটু কারেকশন করি। চুক্তির ক্ষেত্রে যে বলবৎ হওয়া 3 মাসের মধ্যে বলবৎ হওয়ার ক্ষেত্রে আজকে পর্যন্ত যদি আমাদের সরকার চাইতেন তারা চুক্তি বাতিল করতে পারতেন। তারপরও যদি তারা চুক্তি বাতিল করতে চান, এই চুক্তির মধ্যে ক্লজে লেখা আছে 60 দিনের নোটিশ দিয়ে চুক্তিটি বাতিল করা যাবে। যে পক্ষ চুক্তি বাতিল করতে চাইবে সে নোটিশ দিবে, 60 দিন পরে সে চাইলে চুক্তি বাতিল করতে পারে, ফলে চুক্তিটি বাতিলযোগ্য। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যুগে এসে আমরা যদি জ্বালানির জন্য কোনো দেশের উপর নির্ভরতা রাখতে চাই, তাহলে আসলে আমাদেরকে বারবার এই সিচুয়েশনে পড়তে হবে। পৃথিবীতে ফসিল ফুয়েল আছে আর খুব বেশি হলে 50 থেকে 60 বছরের। তেল এবং গ্যাস সেটা কিন্তু আর খুব বেশি দিন এই মানব জাতি খুব বেশি দিন সেটা ভোগ করতে পারবে না, এবং শেষের দিকে এসে এই ধরনের সিচুয়েশনগুলি কিন্তু বারবার তৈরি হবে। আজকে দেখেন কিউবায় 7 দিন ধরে আমেরিকা যখন স্যাংশন দিয়ে রাখলো, তাদের কোনো জাহাজ কিন্তু তারা যেতে দিচ্ছিল না, তাদের পাওয়ার শর্টেজ হয়ে গেল, আইসিইউর সব রোগী তাদের মারা গেল। এরকম পরিস্থিতিগুলি কিন্তু যদি আমেরিকা চায় কোনো দেশের ক্ষেত্রে তারা তৈরি করতে পারে। ভেনেজুয়েলায় গিয়ে সেটার প্রেসিডেন্ট এবং ওয়াইফকে নিয়ে আসার পাশাপাশি আজকে কিন্তু তারা 13 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সেটাও ভেনেজুয়েলা থেকে তারা নিয়ে গেলেন, এবং ট্রাম্প তো নিজেকে ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। ফলে আজকে ভারতের মতো একটা দেশ সেটাও আমাদের পাশে আছে, নানান রকম সাম্রাজ্যবাদী শক্তিগুলি তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। সেই জায়গায় বাংলাদেশের কিন্তু খুবই সম্ভাবনাময় একটা জায়গা ছিল নবায়নযোগ্য জ্বালানি, যেটা আমরা শ্রীলঙ্কাকে দেখি অভ্যুত্থানের মধ্য থেকে তারা যখন 14 ঘন্টা লোডশেডিংয়ের পরে সরকার পড়ে গেল, তারা কিন্তু সেখান থেকে লেসন নিলেন, সেখান থেকে এডুকেশন নিলেন, তারা জলবিদ্যুতে ইনভেস্ট করলেন। তারা আজকে 50% জ্বালানি কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে আসে, জলবিদ্যুৎটাই সেখানে একটা মেজরিটি। বাংলাদেশ বিষুবরেখার একেবারে খুবই কাছে অবস্থিত। বাংলাদেশের কিন্তু সোলার এনার্জি প্রডিউস করার দারুণ একটা সম্ভাবনা এখানে আছে। আমাদের বারবার এগুলি গবেষণায় আসছে যে মাত্র জমির 4% ব্যবহার করলে এখানে টোটাল বাংলাদেশের চাহিদা সেটা পূরণ করা সম্ভব। জমি না ব্যবহার করতে চাইলে ফ্লোটিং ব্যবহার করা যেতে পারে, সেটাও না ব্যবহার করতে চাইলে আমাদের গার্মেন্টসে শুধু ছাদ ব্যবহার করলেও কিন্তু আপনার 4 কোটি বর্গফুট, এখানেও কিন্তু বিপুল সংখ্যক বিদ্যুৎ এটা উৎপাদন করা সম্ভব। নতুন যে বাজেট আসবে সেখানে কি নতুন কোনো ভাবনা আসবে, নাকি আমরা আগের সরকারকে দোষারোপ দিয়েই হচ্ছে আমাদের দায়টা সেরে ফেলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই যে আগের বার যেরকম আমরা দেখেছিলাম যে 17 বছর ধরে আমাদের শুনতে হয়েছে যে এটা বিগত সরকারের সমস্যার কারণে এটা তারা করতে পারছেন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আজকে যদি এসে আমাদের আবার একই রকম কথা শুনতে হয় তাহলে কিন্তু খুব আশাবাদী হওয়ার জায়গা থাকে না। এবং দেখেন যে আজকে সংসদের যে অধিবেশন, প্রথম থেকেই সংসদের প্রথম অধিবেশনেই কিন্তু শুধুমাত্র যে এই ধরনের পরিবর্তনের অভাব ছিল সেটা না, আরেকটা খুব মারাত্মক পরিবর্তন ছিল। প্রথম অধিবেশনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদের নামেও শোক প্রস্তাব এখানে গ্রহণ করা হয়েছে। তাহলে বাংলাদেশের যে বিপুল সংখ্যক মানুষ যারা এই 30 লাখ শহীদের যে আত্মত্যাগ সেটাকে যারা ধারণ করেন, যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চান, সেই জায়গায় যখন প্রথম শোক প্রস্তাবে একই সাথে মুক্তিযোদ্ধার জন্য শোক পালন করা হয়, রাজাকারের জন্য শোক পালন করা হয়, তখন কিন্তু আসলে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে সরকারের অবস্থানটা কোথায়। এবং আমরা দেখি যে বারবারই এই বিতর্কগুলিকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় বিতর্কগুলিকে যেরকম আনা হচ্ছে না, একদিকে মুক্তিযুদ্ধকে মেলাইন করার মতো বক্তব্য সেগুলি সংসদে আসছে, আবার জনগণের যে আকাঙ্ক্ষা সেই বক্তব্যগুলি কিন্তু যথেষ্ট আসছে না। সংস্কার নিয়ে বিতর্ক হচ্ছে, জুলাই সংস্কার নিয়ে বিতর্ক, বিশেষ করে 133টি অধ্যাদেশের মধ্যে কিছু গ্রহণ বেশ অধিকাংশই তারা গ্রহণ করেছেন, কিছু কিছু বাতিল করেছেন এবং বলছেন যেটা বেশ মোশাররফ হোসেন যে তারা এগুলো নতুন করে বিল আকারে নিয়ে আসবেন। এই জায়গায় আপনার কোনো বক্তব্য আছে? বিরোধীরা বিশেষ করে জামাত এবং এনসিপি যেটা বলবার চেষ্টা করছে, যেটা বিশ্বাসঘাতকতা জন আকাঙ্ক্ষার সঙ্গে বা গণভোটের রায়ের সঙ্গে জুলাই চার্টারকে অস্বীকার করা। না, দেখুন, যখন ঐক্যমত্য কমিশনে যখন এই বিষয়গুলি আলোচিত হয়েছিল তখনই আমরা বলেছিলাম যে গণভোটটা অপ্রয়োজনীয়। কারণ আমরা এটা তো যাদের নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন বিষয়ে জুলাই সনদে, তারা যদি ক্ষমতায় যান তারা তো সেই নোট অফ ডিসেন্টগুলি অনুযায়ী তাদের দলীয় এজেন্ডা সহই সেখানে বাস্তবায়ন করবেন, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই এখানে শিক্ষা নেওয়া দরকার যে বিশেষ করে যে জায়গাগুলিতে ব্যত্যয় ঘটার কারণে আসলে 17 বছরের একটা খুবই পরাক্রমশালী সরকারের পতন হলো, সেই ধরনের যে সংস্কারগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার বা মানবাধিকারের কমিশনের যে সংস্কার বা এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলি প্রয়োজন, সেটার বিষয়ে অবশ্যই আমি মনে করি যে সরকারের সেখানে খুবই সেন্সিটিভলি বিষয়গুলোকে হ্যান্ডেল করা উচিত এবং সেটা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবশ্যই সমর্থন জানানো উচিত। কিন্তু গণভোট
এখানে তো আসলে জুলাই সনদের অনেক বিষয়ের সাথে আমরাই একমত ছিলাম না, এবং সেখানে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদে সইও করি, এবং সেখানে জুলাই সনদে একই সাথে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্নের কোনোটায় আপনি হ্যাঁ বলতে পারেন, কোনোটায় না বলতে পারেন। এটা খুবই কনফিউজিং, এবং আমাদের দেশের যে সমাজ বাস্তবতা সেটার সাথে খুবই অপ্রাসঙ্গিকভাবে আসলে 4টা প্রশ্নকে নির্ধারণ করা হয়েছিল। ফলে গণভোটের সাথে কিন্তু আমরা শুরু থেকে একমত ছিলাম না। জুলাই সনদ বাস্তবায়ন করা হোক বা না হোক, আমরা বলতে চাই যে ঐক্যমত্য কমিশনে যে জায়গাগুলিতে আমরা একমত হতে পেরেছিলাম, বা যে জায়গাগুলিতে আসলে জনগণের মূল কনসার্নগুলি থাকে, সেই জায়গাগুলিতে আমরা বলবো যে অবশ্যই সরকারের উচিত সেখানে শ্রদ্ধাবোধের সাথে এই কাজটা করার জন্য। না, আমরা তো ডক্টর মনীষা যে কথা আমরা একমত। আপনি দেখবেন আমরা বলেছি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেগুলি হয়েছে সেগুলো 30টা সর্বসম্মতিক্রমে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা সেই 30টা বাস্তবায়ন করবো, এটা তো আমরা স্পষ্ট ভাষায় বলেছি। এর পাশাপাশি আগামী দিনে বাংলাদেশকে একটি জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যেই জায়গাগুলি আমাদের দরকার সেগুলি কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। যেন আপনি দেখেন একটা ব্যাপার, আমাদের সংকটটা তৈরি হয় কোথায়? ইলেকশন প্রসেস নিয়ে, যে ইলেকশনটা কিভাবে হবে, যার জন্য কিন্তু আমরা ঐক্যমত হয়েছি সবাই মিলে যে আমরা আগামী দিনে যে নির্বাচনগুলি হবে সকল নির্বাচনগুলি একটা নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তো সুতরাং আমার মনে হয় যদি আপনার জনগণকে আপনি ক্ষমতায়ন করতে পারেন, অনেক সংকট থেকে কিন্তু আমরা বেরিয়ে যাই। কারণ বাংলাদেশের সংকটগুলি তৈরি হয় কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে। একটা দল ম্যানিপুলেট করে নিজেকে ক্ষমতায় নেয়, যেখানে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার কোনো প্রয়োজন তারা বোধ করে না। এই যেমন আজকে পশ্চিমবঙ্গের যে কথাটি বলছি, যদি আমার মনে হয় জনগণ যদি তাদের মতামতটা প্রকাশ করতে পারতেন, হয়তো ফলাফল অন্যরকম হতে পারতেন। কারণ ওখানে যে বলছে এই মমতা ব্যানার্জি কিন্তু অনেকগুলো ওয়েলফেয়ার স্টেপ তাদের ছিল, এই যে কি সবুজ সাথা, নানা ধরনের লক্ষ্মীর ভান্ডার, অনেকগুলি ছিল। কিন্তু আপনি দেখেন 91 লাখ ভোট বাদ দিয়ে দিয়েছে। মনীষা একটা জায়গায় গিয়ে একটু আমার মনে হয় অনুধাবন করতে পেরেছে যে আপনি দেখেন যে এই হানা ভোট বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল আলোচনার সময় যে মানে বিএনপি সংস্কার চায় না, এইরকম একটা কিন্তু এই ন্যারেটিভ দাঁড় করিয়ে জনগণকে একটা বিভ্রান্ত করতে চায়। কেউ কেউ বলতেও চেষ্টা করেছিল যে বিএনপি সংস্কার চায় না। তো সুতরাং বিএনপি কিন্তু বাধ্য হয়ে গণভোট মানতে বাধ্য হয়েছিল। কারণ একটা কথা, যদি আপনি গণভোট বিএনপি না মানত তাহলে নির্বাচন আজ হতো কিনা সন্দেহ ছিল। মানে এই যে স্ট্র্যাটেজিটা, এটা কি ভালো স্ট্র্যাটেজি না? আপনাকে অনেক সময় গণতন্ত্রকে সেভ করতে হলে, জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে হলে অনেক সময় কিন্তু অনেক কৌশলের অবলম্বন করতে হয়। ওকে, যেমন আপনি একটা কথা বলেন, আপনার মনে আছে যে 71 যে স্বাধীনতা যুদ্ধ, অনেকেই কিন্তু তখন বলেছে এলএফের আন্ডারে নির্বাচন করলে যে কোনো সময় নির্বাচন বাতিল করে দিতে পারে। কিন্তু ওই গণরায়টা কিন্তু স্বাধীনতা যুদ্ধের জন্য একটা টনিকের মতো কাজ করেছে। সুতরাং অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হবে যে এটা আপনার পরবর্তী ভীষণটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। তা আমার মনে হয় এখানে বিএনপি কৌশলটা অত্যন্ত বুদ্ধিমত্তার মধ্যে নিয়েছে, কারণ নাহলে আজকে এই গণতন্ত্রের উত্তরণ কিন্তু আপনার হতো না, আজকে হতো। কারণ অনেকে, আপনার মনে আছে না, ইউনূস সরকারকে অনেকে বলছিল আগামী 5 বছর দেখতে চায়, 10 বছর দেখতে চায়। আজকে যদি এই 5 বছর বা 10 বছর দেখতে পেতেন তাইলে আপনার কোথায় চলে যেত? আজকে দেশটা কোথায় যেত? এই যে আপনাদের হামের টিকা আনে নাই, কোনো দায়িত্ব আছে? আইন শৃঙ্খলা, এই যে মব কালচারকে তারা উৎসাহিত করেছে, তাহলে বাংলাদেশটা কোথায় চলে যেতে? বিচার করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই অপরাধ যারা করেছে তাদের বিচার চাওয়া হচ্ছে, কিন্তু সরকারকে খুব একটা উৎসাহী মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারে অপরাধ করা কাউকে বিচারের আওতায় আনা। এখন আমি একটা মনীষার সাথে একটা কথা বলি। এখানে আপনি দেখেন বলছে যে জাতীয় সংসদে রাজাকারদের বিরুদ্ধে হয়েছিল, শোক প্রস্তাব আনা হয়েছে। এখানে আপনি একদিকে জনরায়কে আপনি যেমন আমরা শ্রদ্ধা করি, তো তারাও তো জনগণের ভোট নিয়ে আসছে। আমরা কিন্তু প্রথম করিনি। আপনি যদি দেখেন ওই তালিকাটা দেখেন, বিএনপির যেই সংসদের পক্ষ থেকে যে শোক প্রস্তাব, সেখানে তাদের নাম ছিল না, কিন্তু তারা সাপ্লিমেন্টারি ওইটা অ্যাড করেছে। তো সুতরাং আমরা দেখেছি বাংলাদেশের সংসদটা অনেক সময় কার্যকরী হয় না। তো এখানে সরকারি দলের কাছে তো একটা বিরাট চ্যালেঞ্জ যে সংসদটাকে এফেক্টিভ করে, এখানে এক ধরনের কম্প্রোমাইজ করে কার্যকর করবে। আপনি গণতন্ত্রের কিন্তু অন্যতম কম্পোনেন্ট হলে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, উপায় নেই। এটাও গণতন্ত্র, এইটাই তো বলছে গণতন্ত্রের কিছু দুর্বলতাও আছে, কিন্তু এর বিকল্প তো কোনো কিছু নেই। তা যা এই যে সংসদে আপনি দেখেন অনেক ক্ষেত্রে, আমি মনীষাকে একটা কথা বলি যে বিরোধী দলের সদস্য সংখ্যা হলো মাত্র 77, আমাদের 212। তা আপনি যদি কোনো আলোচনা হয়, আপনি তো ওই পোর্শন অনুসারে তাকে সময় পাবে। কিন্তু আমরা দেখেছিলাম জুলাই অধ্যাদেশ নিয়ে যখন আলোচনা হয়েছিল, 77 জনের সময় পেয়েছে 1 ঘন্টা 17 মিনিট, আর আমরা 212 জনের সময় পেয়েছি 1 ঘন্টা 1 মিনিট। তো এর চেয়ে লিবারাল ডেমোক্রেসি আপনি আর কি দেখতে চান? ডক্টর মনীষা।
আর কি চান? না, প্রথম কথা হচ্ছে যে আসলে এটা তো শুধুমাত্র বিরোধী দলকে স্পেস করে দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে অসঙ্গতিপূর্ণ যদি কোনো উপাদান এখানে আমাদের সংসদ থেকে জনগণের কাছে উপস্থাপিত হয়, সেইটার সাথে আমরা কম্প্রোমাইজ করব কিনা। কম্প্রোমাইজটা আসলে আমরা কিসের উদ্দেশ্যে করব, কি কারণে করব। যেমন ধরেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। তো এখন এই যে বিএনপির যে তিনি তো বিএনপির ওইভাবে কোনো নেতৃত্ব স্থানে ছিলেন না, ছাত্র রাজনীতিও মনে হয় মোশাররফ ভাইদের মতো করে আসেন নাই। এখন তাহলে এই মানুষটি যে পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে তো এটাকেও একটা কম্প্রোমাইজ বলছে। তাহলে আসলে যে কোন ধরনের কম্প্রোমাইজ হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, দেশের স্বার্থে কম্প্রোমাইজ নাকি হচ্ছে শুধুমাত্র ক্ষমতাকে একটু পাকাপোক্ত করার জন্য কম্প্রোমাইজ, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে এখানে ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আজকে যে ধরনের কথাবার্তা আসছে, আমাদের ৭১কেই তারা ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়ে ৭১কে বিলীন করে দিতে চান এবং ব্লাসফেমি আইনের মতো আইনের কথাবার্তাও তো বলছে। তাহলে কোন ধরনের শক্তির সাথে আমি কম্প্রোমাইজ করব, যারা আসলে গণতন্ত্র চাই না, যারা গণতন্ত্রকে শুধুমাত্র একটা ব্যবহার করে এক ধরনের তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে, সেই মানুষদের জন্য আমি হচ্ছে কম্প্রোমাইজ করব কিনা, সেটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি ওনারা মনে করেন যে ওনারা স্থিতিশীলতাটা বজায় রাখতে চাইছেন, এটা প্রায়োরিটি হিসেবে নিচ্ছেন, সেই কারণে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজ করে চলছেন। আমি একটু মনীষার সাথে আরেকটু যোগ করতে চাই। মনীষা একটা কথা বলেছে, আপনি দেখেন এই যে জুলাই এই গণ অভ্যুত্থানের আমরা কাদেরকে নায়ক বলি, এই যে এখন যেটা নাগরিক এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তো তারা কি রাজাকারদের সাথে বা যারা স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করে ইলেকশন করেনি? আপনি এই তরুণ প্রজন্মকে আপনি কোন দৃষ্টিতে বিচার করবেন? না, তরুণ তো অনেক রকম আছে। আমরা এটা আগেও বলেছি যে কাজী নজরুল ইসলামের একটা কথা লেখা আছে যে অনেক তরুণ আছে যাদের হচ্ছে গিয়ে মাথার মধ্যে হচ্ছে গিয়ে খুবই পুরানো চিন্তা, আবার অনেক বয়স্কদের শুকানো চামড়ার নিচে দেখা যায় হচ্ছে প্রকট তারুণ্য। তো আসলে তরুণ বলতে শুধুমাত্র বয়স দিয়ে তো আর তারুণ্য হয় না। আপনি তাদেরকে তো স্বীকৃতি দিয়েছেন। বস্তা পচা না, স্বীকৃতিটা কে দিয়েছে? তারা নিজেরা নিজেদেরকে স্বীকৃতি দিয়েছে। না, তারা দাবি করে তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে। ওই সময় সেলফ প্রক্লেমড তারা দাবি করে না। ওই সময়ে হচ্ছে গিয়ে আমাদের সংগঠনের কথাও যদি বলি, আমরা তো বাসদ করি, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খুবই অত হয়তো প্রমিনেন্ট সংগঠন না। আমরা কিন্তু 24টা জেলায় একেবারে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছিলাম এই আন্দোলনে। কিন্তু পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এটার নায়ক হিসেবে এই প্ল্যাটফর্মটাকে সামনে নিয়ে আসা হলো, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন মানে গুপ্ত সংগঠন ব্যতীত অন্য কোনো ছাত্র রাজনীতির মানুষদেরকে কিন্তু সেখানে রাখা হলো না এবং সেই প্ল্যাটফর্মটাকে একটা নায়ক হিসেবে প্রমোট করা হলো। ফলে যারা এটাকে একটা ডিজাইন তো তারা করতেই চেয়েছিলেন, অভ্যুত্থানটা জনগণ করেছে, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী যে মেকানিজম সেখানে তো নানান রকম লবির, সেখানে নানান রকম স্বার্থ, সেগুলি তারা বাস্তবায়নের চেষ্টা করেছেন। ফলে ধরেন যে তারা এখানে ক্ষমতার জন্য যদি আমি মুক্তিযুদ্ধের চেতনার সাথে কম্প্রোমাইজ করে ফেলতে পারি বা আমার দেশের আকাঙ্ক্ষা, আমার দেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটার সাথে যদি কম্প্রোমাইজ করে ফেলতে পারি, তাহলে আসলে আমি ব্যক্তি স্বার্থে করছি না জনস্বার্থে করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন সামনে বাজেট আসছে, বাজেটের ক্ষেত্রে আমাদের তো খুবই গুরুত্বপূর্ণ আলাপ হওয়া দরকার এখন যে শিক্ষা খাতে কত বরাদ্দ হবে। আগের সরকার হচ্ছে গিয়ে শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু আগের গভর্নমেন্ট এই 17 বছরে আমরা দেখেছি যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন শিক্ষা বাজেটে চলে গিয়েছিলাম। এখন আমাদের শিক্ষামন্ত্রী নকল করা নিয়ে কথা বলছেন, তিনি এমনভাবে বিষয়গুলিকে উপস্থাপন করছেন যে মনে হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একমাত্র সমস্যা হচ্ছে যে এখানকার ছাত্ররা খুবই নকল করে, পরীক্ষায় নকল না থাকলে এখানকার ছাত্ররা সবাই আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও হয়ে যেত। তো এই যে ধরেন কথাবার্তার যে ধরন, এটার মধ্যেও তো একটা দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। তাহলে শিক্ষা ব্যবস্থায় যে সংকট, সেগুলিকে আদৌ এই সরকার আইডেন্টিফাই করতে পারছে কিনা, শিক্ষার বাজেটটা বাড়বে কিনা, জনগণ তো সেটা নিয়ে চিন্তিত। কৃষকরা তো কৃষক কার্ড পেয়ে শুধুমাত্র খুশি না, সে ফসলের দাম না পেলে সে কৃষক কার্ড দিয়ে কি করবে? তার তো ফসলের দাম দরকার, সেই ফসলের দামের নিশ্চয়তা কি সরকার দিতে পারবে? আবার ধরেন যে এখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের দেশের পকেট থেকে মানে আমাদের পকেট থেকেই ব্যয় চলে যায় হচ্ছে প্রায় 80 টাকার কাছাকাছি এখন। তাহলে সরকারের যে ব্যয় সেটা কি বাড়বে না কমবে, নাকি সেটাকে ওই যে 18 বছর ধরে 5%-এর নিচে স্বাস্থ্য খাতে বরাদ্দ হয় সেটা কি সেখানেই থাকবে? তাহলে এইরকমভাবে যদি স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মসৃজনের কোনো চিন্তা ভাবনা এই সরকারের আছে কিনা। শেখ হাসিনা তো এসে পাটকল বন্ধ করে দিয়েছিলেন, যদিও এই সরকারও 2002 সালে পাটকল বন্ধ করেছেন, শেখ হাসিনা এসে সেটাকে কন্টিনিউ করেছেন এবং পাটকলের কফিনে শেষ পেরেক ঠুকেছেন। তাহলে এই যে আমাদের দেশে কৃষিভিত্তিক শিল্প, আমাদের দেশে পাটকল বন্ধ হয়েছে, ভারতে পাটকলে
বিশ্বব্যাংক আমাদের দেশে ক্ষতিপূরণ দেওয়ার জন্য টাকা দিয়েছে, আর ভারতে হচ্ছে গিয়ে পাটকল তৈরি করার জন্য ঋণ দিয়েছে। তাহলে এই পলিসি কি চলবে? তাহলে আমরা কি আমাদের দেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য এই সরকার কতটুকু সচেষ্ট হবে? এই বিষয়ে তো আমাদের এখন পর্যন্ত আমরা সেরকম কোনো কিন্তু কনস্ট্রাকটিভ আলোচনা চলছি না। কার্ড দিয়েই যদি একটা দেশের চেহারা ফিরিয়ে দেওয়া যেত, আপনি একটা দেশে বেকার ভাতাও দিতে পারেন, কিন্তু আপনি যদি কর্মসংস্থানের পরিকল্পনা না রাখেন, শুধু বেকার ভাতা দিয়ে তো আর আপনি একটা দেশকে খাওয়াতে পারবেন না। তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এবারের বাজেটে 1 কোটি কর্মসংস্থান করবেন 180 দিনের মধ্যে। না, করতে পারলে তো অবশ্যই ভালো। আমরা সেটা এই একটা শুভ চিন্তাকে প্র্যাগম্যাটিক মনে হয় আপনার কাছে? এখন প্র্যাগম্যাটিক কিনা সেটার চেয়ে বড় কথা সেই প্র্যাগম্যাটিকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। এখন ধরেন আমরা যদি ফ্যামিলি কার্ডের 2,500 টাকা দিয়ে কর্মসংস্থান, মানে আমরা আসলে কর্মসংস্থান বলতে কি বুঝি, কর্মসংস্থান নিয়ে আমরা কি ভাবি, কেমন করে কর্মসংস্থান করব, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা কি, সেটার কোনো আলামত কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। এবং এই কর্মসংস্থানের সঙ্গে বিনিয়োগের একটা সম্পর্ক আছে, অবশ্যই। সেই জায়গায় আমরা খুব একটা উৎসাহ দেখছি না, মানে এখনো পর্যন্ত ওই রকম একটা আবহ তৈরি হচ্ছে না। অলরেডি 2 মাস 10 দিন 12 দিন চলে গেছে, কিন্তু না, আমি বলছি যে আপনারা যেখানে বলছেন যে আপনারা 1 কোটি লোকের কর্মসংস্থান করবেন 180 দিনের মধ্যে, না আমরা আমাদের তো আপনি বাজেটে দেখেন এর প্রতিফলন কতটুকু ঘটে। আমরা কিন্তু বলেছি, ডক্টর মনীষার একটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই। উনি বলেছে যে শিক্ষা খাতে আমরা কি দিতে চাই। আমরা কিন্তু আপনি যদি আমাদের 31 দফা আপনার দেখেন, সেখানে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি শিক্ষা খাতে আমরা জিডিপির 5% আমরা দিতে চাই। শুধু তাই না, আপনি যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আপনাকে শুধু সার্টিফিকেট দিয়ে শিক্ষিত হয়েছে বা শিক্ষার গুণগত মান বেড়েছে এটা নির্ণয় করবেন না। আমরা বলেছি না, আমরা 2টা ধরনের শিক্ষা দেখতে চাই। একটা হলো যারা খুব ভালো স্টুডেন্ট তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, আর যারা ভালো শিক্ষা না, কর্মমুখী তাদেরকে টেকনিক্যাল শিক্ষা দিয়ে আমরা তারা কর্মে আমরা দিয়ে দেবো। আমাদের তো এই পরিকল্পনা আমাদের। শুধু তাই না, আজকে দেখেন যে আমাদের গার্ডিয়ানরা এই ছাত্রদের শিক্ষার ব্যয়ভার বহন করতে গিয়ে অনেকটা কিন্তু তারা বিরক্ত হয়ে যায়। আমরা বলেছি পাশ করার পর কর্মসংস্থান খোঁজার জন্য 1 বছর পর্যন্ত আমরা তাদেরকে বেকার ভাতা দেবো। এই পদক্ষেপগুলি তো আমাদের ইতিবাচক দেখা উচিত। আর আপনি রাতারাতি তো আমরা সব পরিবর্তন করে আমরা দিতে পারবো না। তারপর বলছে এই যে কৃষকদের আপনি দাম পান, কিংবা কৃষকদের জন্য আমরা কি করব। কৃষকদের মূল সংকট কি? সেচের ব্যবস্থা, ঔষধ, কীটনাশক। আমরা তো এই যে খাল খননের মাধ্যমে আমরা তো যদি সারা বছর পানি সংরক্ষণ করতে পারি, তাহলে তো কৃষকটা এই যে সেচের একটা থেকে অনেকটা কিন্তু রেহাই পেয়ে যাবে। তারপর আমরা বলেছি কৃষি কার্ড দেবো আমরা, কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট যারা প্রকৃত কৃষক তাদেরকে আমরা স্বল্প মূল্যে, বিনামূল্যে তো দেওয়ার মতো সংগতি রাষ্ট্রের নাই, আমরা স্বল্প মূল্যে তাদেরকে ঔষধ দেবো, কীটনাশক দেবো, আমরা ওই ট্রাক্টর দেবো, যা দিয়ে তারা চাষাবাদ করতে পারে। তো সুতরাং আমরা তো এটা শুরু করেছি। আমাদের এই প্রক্রিয়াকে তো যদি সহায়তা করে রাজনৈতিক শক্তিগুলি, নাগরিক শক্তি, তাহলে নিশ্চয়ই বিএনপি আরও এগিয়ে যেতে পারবে সরকার। এগুলিকে একটা পজিটিভলি দেখা দরকার। তারপর আপনি মনে করেন আরেকটি বড় বিষয়, আপনি যে কথা, কর্মসংস্থান। আমাদের প্রায় 1.5 কোটি লোক বাইরে কর্মসংস্থানে আছে। এখন সংকটটাকে মধ্যপ্রাচ্যের কারণে আমার তো মনে হয় যে এটা এর হয়তো আমি দেখেছি প্রায় বিশ্বের 4 কোটি লোক বেকার হয়ে যাবে। তো এর এফেক্টটা তো আমাদের দেশেও পড়বে, এটা তো গভর্নমেন্টকে ফেস করতে হচ্ছে। তো সামগ্রিকভাবে বিশ্লেষণ করে কিন্তু আপনাকে মন্তব্যটা করতে হবে যে সরকার কোন দিকে যেতে পারে। হ্যাঁ, তবে এই কথাটা আপনি মানে মানতে হবে যে আগের সরকার তো কোনো কথা শুনতো না। এখন আপনি কথা বললে এই সরকার তো সেইটা অ্যাড্রেস করার চেষ্টা করে যে না, কি নাগরিকরা কি বলে, স্টেক হোল্ডাররা কি বলে। এইটাকে আমরা যাতে একটা সমন্বয় করে আগামী দিনে এগিয়ে যেতে পারি, আমি মনে করি স্টার্টিং ইতিবাচক। এখন এটার সাথে সকল স্টেক হোল্ডারদের মতামত এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ডক্টর মনীষা। হ্যাঁ, অবশ্যই। এখন ধরেন যে যেহেতু তারা বলছেন যে বাজেটটা আমরা দেখবো, সেটা তো অবশ্যই আমরা দেখবো। আবার ধরেন যে এখানে আমরা দেখছি যে একটু কিছুটা অর্থে প্রদর্শনবাদী বা কিছু স্টান্টের যত বিষয়গুলি ঘটছে, কাজের ক্ষেত্রে কিন্তু আবার ততখানি দেখেছে। যেমন ধরেন এখন আমাদের প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতা ধরছেন, এইটা একটা বড় নিউজ হয়ে যাচ্ছে, বা অবশ্যই একজন স্বামী স্ত্রীর মাথায় ছাতা ধরছেন, এটা পজিটিভ। কিন্তু আমাদের শুধু এপ্রিল মাসেই কিন্তু নারী শিশু নির্যাতনের অভিযোগ এসেছে হচ্ছে 300টি। এবং আমরা দেখলাম যে মাদ্রাসার একজন শিশুকে কিভাবে, 11 বছরের একটা বাচ্চা, সে কিভাবে ধর্ষিত হয়েছে, বা এর আগেও আমরা বেশ কিছু ঘটনা এভাবে দেখেছি।
তাহলে নারীদের জন্য আসলে সরকারের যে ভাবনা, নারীদের জন্য যে একেবারে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে তার পরিকল্পনা, সেইটার তো কিছু প্রতিফলন হতে হবে, সেটা কিন্তু বাজেটেও হতে হবে এবং সেটা আসলে সামাজিকভাবেও হতে হবে। আমরা তো নারীদের জন্য ডে কেয়ার সেন্টারের কথা বলেছি জেলায় জেলায়, বিভাগীয় শহরগুলোতেও তো ডে কেয়ার সেন্টার নাই, কর্মজীবী নারী হোস্টেলের কথা বলেছি। আজকে আমাদের গার্মেন্টসের ধরেন আমরা যে এত রিজার্ভের কথা বলি, আমরা এই যে ডলার সংকটের কথা বলি, এটা শুধু প্রবাসীরাই যে শুধু পাঠায় সেটা কিন্তু না, আমরা তো এক্সপোর্ট থেকে হচ্ছে সেটা আয় করি। কিন্তু এই নারীরা কোথায় থাকে, তাদের জন্য সরকারের ভাবনা কি? তারা সেই কোনো একটা বস্তির মধ্যে একটা ছোট রুম, সেই রুমটার কি পরিমাণ ভাড়া তার দিতে হয়, তার সিকিউরিটি কে দেয়, সেগুলি নিয়ে কিন্তু আমাদের কোনো সরকারই কখনো ভাবেন নাই। তাহলে এই মানুষদের জন্য কি আমাদের ভাবনার কোনো প্রতিফলন আমরা দেখব সংসদে, বাজেটে? এর জন্য আপনি আসলে সরকারকে কতদিন সময় দিতে চান? তারা তো বলছেন যে তারা একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে শুরু করেছেন, মাত্র 2 মাসের কিছু বেশি সময় পার করেছেন। মানে এটা সময়ের বিষয় না, আপনার তো কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, কিছু আশু পরিকল্পনা আশু মধ্যমেয়াদী আপনার দৃষ্টিভঙ্গিটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই যখন আপনি এরকম একটা মার্কিন চুক্তিকে প্লেটে সম্পূর্ণভাবে রেখে আপনি এখন বলবেন যে আপনার এই টাকা নাই সেই টাকা নাই, আপনি তো সেই বোয়িং বিমান কেনার জন্য প্রত্যেক বছর 1.5 থেকে 2,000 কোটি টাকা তো আপনি দিবেন মার্কিন কোম্পানিটাকে, এবং আপনি তো হচ্ছে গম কিনবেন সেই বেশি টাকা দিয়ে, আপনি কৃষকদেরকে বাঁচাবেন। আজকে কৃষকদের ডেইরি শিল্প, পোল্ট্রি শিল্প প্রত্যেকটা মার খাবে যদি হচ্ছে আমেরিকার এই চুক্তিটা বাস্তবায়ন হয়। বলছে গমের কোয়ালিটি ভালো, আপনি কম দামে আমাদের নিম্নমানের খারাপ কোয়ালিটির গম কিনে খাওয়ার অবস্থায় নাই, আর ভালো কোয়ালিটির গম, এটা সরকারের যদি তাদের মন্ত্রিপরিষদের কারোর যদি ভালো গম খাওয়ার ইচ্ছা থাকে, তারা আমেরিকা থেকে কেন, তারা ইউরোপ থেকেও গম কিনে এনে খেতে পারেন, সেটা আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু জনগণের সেই গম খাওয়ার ক্যাপাসিটি আছে কিনা সেটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে 226 থেকে 230 ডলারে যেটা আমরা কিনতাম, সেইটা এখন 308 টাকা করে আমেরিকার কাছ থেকে কিনতে হবে, যেটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে বেড়ে যাবে। এবং আপনার হচ্ছে এখন বাইরে থেকে সেই পোলট্রি, সেই ডেইরির প্রোডাক্টগুলি আমদানি করতে হবে, যেগুলি আমাদের দেশে তৈরি করার দারুণ একটা সুযোগ ছিল এবং যেটা আমরা তৈরি করতাম। ওষুধ শিল্পের ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে মারাত্মক প্রভাবের মধ্যে পড়বো। আমরা কিন্তু এখানে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা ট্রিপসের আওতায় প্যাটেন্টের ক্ষেত্রে কিছু আমরা হচ্ছে একটা লিবারেল অ্যাটিটিউড পেতাম, যে আমরা কিন্তু সব ওষুধের ক্ষেত্রে প্যাটেন্টের খুব কড়া বিধিনিষেধ আমাদের উপর আরোপিত হতো না। এখন যখন প্যারাসিটামলের দাম বেড়ে যাবে, এখন যখন একটা ইনসুলিনের দাম বাড়বে, ইনসুলিনের দাম বাড়লে 11%-এর মতো দাম বাড়বে শোনা যাচ্ছে, তাহলে আমাদের দেশে তো এখানে 10% মানুষ হচ্ছে গিয়ে ডায়াবেটিসের পেশেন্ট, তারা যখন সেই বেশি দামে ইনসুলিন কিনতে যাবে বাজারে, সেইটার প্রভাবটা কি হবে? তাহলে এই বিপদটাকে তো আমরা ডেকে নিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করেছে, আপনি তো চাইলে চুক্তি বাতিল করতে পারতেন, আপনি তো সংসদে আলোচনাই করলেন না, আপনি আলোচনা করতেই তো দিলেন না। তাহলে একদিকে শুধু সময়ের কথা বলে লাভ হবে না, দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি আমার সার্বভৌম দেশের স্বার্থ রক্ষার দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হচ্ছি, নাকি আমি আগের সরকার আরেকটি সাম্রাজ্যবাদী দেশের কিছুটা অর্থে অনুগত ছিল, আমি এখন আরেক দিকে আনুগত্য দেখানোর চেষ্টা করছি। সেইটা যদি হয় তাহলে তো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটাই মার খেয়ে যায়। আবার ধরেন এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, এখন আমাদের এই চুক্তির মধ্যে কিন্তু এই ধরনের কথাও বলা আছে যে আমেরিকার সাথে হোস্টাইল কোনো দেশের কাছ থেকে পারমাণবিক রিঅ্যাক্টর, রড বা এই ধরনের যে প্রোডাক্টগুলি সেগুলি আনার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারে। এমনিতেই রূপপুর বিষয়েও কিন্তু আমাদের সমালোচনা ছিল যে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে পারমাণবিক বিদ্যুতের যে প্রসপেক্ট, এটা খুবই রিস্কি এবং খুবই খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে সেইটা সরকার কন্টিনিউ করছে, আবার এদিকে এরকম একটা চুক্তিও করছে যেটা থেকে আমেরিকা যে কোনো সময় আমাদের মোটামুটি টুটি চেপে ধরতে পারে। তাহলে আসলে মানে আমরা যে কাজগুলি করছি, এটা কি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, যেভাবে আওয়ামী লীগ এর আগে অন্য দেশের সাথে এক ধরনের সুসম্পর্ক বজায় রেখেছে? আমাদের সুন্দরবন দেখেন, সুন্দরবনের 14 কিলোমিটারের মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সবচেয়ে ক্ষতিকারক বিদ্যুৎ কেন্দ্র, সেটি তারা করেছে। সরকার কি সেটি বন্ধ করবে? সেটিকে কি মানে সেটার বিষয়ে কি তাদের কোনো চিন্তা ভাবনা আছে? আমাদের তো মনে হয় না এরকম কোনো চিন্তা ভাবনা আছে। তাহলে আসলে আলাদাটা আমি হব কোন দিক থেকে? আমি কি শুধু সময়ই চাইবো, নাকি আমি আমার স্টেপের মধ্য থেকে, আমার ডিসিশনের মধ্য থেকে, আমার পলিসির মধ্য থেকে আমি যে সেপারেট, সেই জায়গাটা স্টাবলিশ করার চেষ্টা করবো? সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আজকে যদি এই চুক্তিটা বাতিল করার জন্য সরকার পদক্ষেপ নিত, সেটার কনসিকোয়েন্স যদি সে ফেস করতো, তার তো কনফিডেন্ট থাকা উচিত যে তার সাথে জনগণের রায় আছে, তার 210 জনের বেশি হচ্ছে গিয়ে তার সংসদ সদস্য, তো তার সেই কনফিডেন্স নাই কেন? দেখেন আজকে ভেনেজুয়েলাতে
আমরা শুনেছি যে মার্কিন এরা কিন্তু অনেকবার কু করার চেষ্টা করেছে। হুগো চ্যাভেজকে 2বার ক্ষমতাচ্যুত করা হয়েছে, জনগণ তাকে আবার গিয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে ক্ষমতায় ফিরে এনেছে। মাদুরোও কিন্তু খুব যে পপুলার তার দেশে সেটা নন, কিন্তু তারপরেও কিন্তু তারা তাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি, কারণ জনগণ তাদের সাথে ছিল। শেষ পর্যন্ত তার ডিরেক্ট ইনভেশন করতে হলো। তাহলে ইভেন ইরানে দেখেন যে আজকে আমরা তাদের এই যে তাদের সরকারের যে ব্যবস্থাপনাটা, সেই শাসন ব্যবস্থাটাকে আমরা সমর্থন করি বা না করি, তারা একটা সার্বভৌম দেশ। ইরানে যে হামলাটা করলো, এই যে আজকে তাদের সর্বোচ্চ লিডারকে যে মেরে ফেললো, আমাদের সংসদে কি আমরা সেটা নিয়ে একটা নিন্দা প্রস্তাব আনতে পেরেছি? ইরানের এই হামলা নিয়ে আমরা আনতে পারি। এখন বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা যদি সেটা না করে, তার মানে ধরেন মানে আর্গুমেন্ট হিসেবে তার মানে জনগণও চায় না। বাংলাদেশের জনগণ যে সেটা চায়, ইরানের এই ঘটনায় জনগণের প্রতিনিধি। মনীষা আসলে যদি একটা দায়িত্বপ্রাপ্ত একটা লোক, যেমন জিল্লুর ভাই এখানে আমাদের দুইজনকে পরিচালনা করে, আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, টাইম লক্ষ্য রাখতে হচ্ছে, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাতে টোটাল অন্য দিকে পরিস্থিতি চলে যায়। তো একটা গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো কিন্তু তার নাগরিকদের নিরাপত্তা দেওয়া, নাগরিকদের মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করা, নাগরিকদের যে বেসিক যে ন্যূনতম প্রয়োজনটা কতটুকু পূরণ করা যায় সেটা। কিন্তু আমি এমন পরিস্থিতি উদ্ভব করব না যেটা আমার জনগণই টোটাল একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। যেমন আপনি যে কথাটা বলছেন, এখন এই যে আমরা জনগণ সবাই জানে যে আমেরিকা ইরান যুদ্ধের কারণে আমাদের তৈলের সংকটে আমরা পড়েছি, কিন্তু জনগণ কি আমেরিকাকে দোষারোপ করছে না গভর্নমেন্টকে করছে? নিশ্চয়ই মনীষা করিয়াল এর জবাব কি দেবে আমি জানি। হ্যাঁ, এটা দেবে। অথবা আবার দেখেন রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা আমাদের বিরাট একটা লোন কিন্তু আমরা রাশিয়া থেকে নিয়েছি, মানে আমাদের আগের গভর্নমেন্ট আমলিক করলো, তো এটা গভর্নমেন্ট স্টেট টু স্টেট চুক্তি হয়েছে, G2 চুক্তি, সেখানে এটা বাতিল করে দেওয়ার তো কোনো সক্ষমতা এই সরকার না। কারণ এত টাকার ব্যবহার কে ব্যবহার করবে? বাংলাদেশকে ওই টাকা দেওয়ার সক্ষমতা এখন আছে? এক। তারপর আবার আপনাকে বলা হচ্ছে আমরা আবার কি পারমাণবিক যুগে আমরা প্রবেশ করছি, সেখানেও আপনি একটা প্রাউডনেস নিজে অ্যাচিভ করতে চান। তো নানা সংকট আছে, আপনাকে সব কিছুকে কিন্তু ব্যালেন্স করে একটা সরকার এগিয়ে নিয়ে যাওয়া দরকার। মানে যেমন আমার দেশে কি আছে, আমাদের যেমন হতদরিদ্র আছে, আবার মধ্যম শ্রেণী আছে, আবার কিন্তু উচ্চবিলাসী লোকও কিন্তু আছে, উচ্চবিত্ত আছে না, উচ্চবিত্ত। তো সুতরাং এই সামগ্রিক একটা সরকার পরিচালনা করতে হলে যেমন তাদের স্বার্থও দেখতে হয়, আবার যে আমার একটা ছিন্নমূল যে বস্তিতে থাকে তার স্বার্থও দেখতে হয়। সুতরাং রাষ্ট্র পরিচালনা হলে অন কাইন্ড অফ কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। এখন মনীষারা যেভাবে বলে এইভাবে একটা রাষ্ট্র কতটুকু পরিচালনা করা যায়, এটা নিয়ে তো একটা সংকট আছে। এই যে আজকে ডক্টর মনীষা যে অভিযোগগুলো করছেন, সেগুলো কি আপনাদের মানে একটা স্থায়ী সিদ্ধান্ত কি না, না এগুলো টেম্পোরারি আপনারা ধীরে ধীরে আসলে রিভিউ করে? দেখেন, আমরা তো এই চুক্তি করি নাই, এই যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে এটা করেছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বাতিল করেছে না করেছে, কিন্তু কি ওখানে কি যুক্তি দেখিয়েছে আপনি দেখেন, যে এখানে দেখেছে বাণিজ্যের বিরাট একটা ভারসাম্য দেখেছে, যে আমরা যেই পরিমাণ রপ্তানি করি সেই পরিমাণ আমদানি করি না। সেই ক্ষেত্রে আমেরিকা বলছে তুমি যদি এখন আমাদের 19% ট্যাক্স ধার্য করেছে, কিন্তু দেখেন ট্রাম্প প্রশাসন কিন্তু 35% পর্যন্ত করেছে। তাই না, আমাকে যদি 35% যদি আমার গার্মেন্টসের মালামাল যদি আমেরিকা আমাকে এক্সপোর্ট করার জন্য যদি আমাকে 35% লোন, তাইলে আমার গার্মেন্টকে টিকে রাখা আমার পক্ষে সম্ভব ছিল? থাকতো না। এর মধ্যেও তো আমরা দেখি যে কতটি মনীষারা প্রাইভেট, কারণ এগুলি নিয়ে তারা আন্দোলন করে সবচেয়ে বেশি, যে একটা গার্মেন্টসের ন্যূনতম কত, যেই বেতন দেওয়া হচ্ছে তাকে দিয়ে তার চলে, কিন্তু এইটাও তো তার ন্যূনতম একটা অবলম্বন। যদি এইটাও না থাকে, বাংলাদেশে মোট 40 থেকে 50 লক্ষ নারীরা আজকে বেকার হয়ে যাবে। এরা কোথায় যাবে? সমাজে এদেরকে কোথাও কর্মসংস্থান করার মতো সেই সক্ষমতা আমার রাষ্ট্রের তো নাই। এইগুলিকে বিচার বিশ্লেষণ করে যেমন আমার কথা বলতে হবে, ঠিক তেমনিভাবে আমার কিন্তু সিদ্ধান্তগুলো আমাকে নিতে হবে। কারণ একটা সরকারের দায়িত্ব হলো সামগ্রিক দিক বিবেচনা করে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার মনে হয় বিএনপি সেটা অত্যন্ত কৌশলেরভাবে করছে, এবং আগামী দিনে যে বাজেট হবে, আমরা মনে করি বাজেটও তো আপনার সে আবার যেই পরিমাণে আপনি বাজেট করবেন সেই ধরনের তো আপনার ইনকাম হতে হবে। সেটা এবার তো মনে হচ্ছে যে বাজেটটি খুব বেশি আলোচনা করবারও সুযোগ হচ্ছে না। সুযোগ হচ্ছে না একটা কারণ আপনি দেখেন, এবার আমরা প্রতিবার দেখছি যে 7 লক্ষ, গতবারে যেমন 7,70,000 কোটি বাজেট হচ্ছে, মোর দ্যান এনবিআর প্রায় 50% উপরে তারা আর্ন করে। আমি বলছি যে আপনারা পার্লামেন্ট মেম্বারও খুব বেশি আলোচনার সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না, সময় যেভাবে দেখাচ্ছে। 7 তারিখ অধিবেশন, জানি না বাজেট কি 1 মাস চলে, 11 তারিখ, 1 মাস চলে, 11 তো 20 দিন পাবেন, 20 দিনও পুরো পাবেন কিনা আমি জানি না। সেটা তো এগুলি আলোচনা করবে। আমাদের একটা বড় বিরোধী দল আছে দীর্ঘদিন পর, আমার মনে হয় যে
সামগ্রিকভাবে সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত জি, নিতে হবে। ডক্টর মনীষা চক্রবর্তী। এখানে আসলে ট্যারিফের বিষয়ে যেটি বলা হয়েছে যে ট্যারিফকে মোকাবেলা করতে আমরা মার্কিন এই রিসিপ্রোকাল এগ্রিমেন্টের চুক্তি করেছি, এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। কারণ হচ্ছে যে ট্যারিফের যে সিদ্ধান্তটা ট্রাম্প যে আইনের বলে ট্যারিফটা প্রয়োগ করেছিলেন, সেই ট্যারিফের বিষয়টি প্রথমে নিউ ইয়র্কের কোর্টে, পরে ফেডারেল কোর্টে এবং সর্বশেষ সুপ্রিম কোর্টে 20 ফেব্রুয়ারি সেটি বাতিল হয়েছে। এবং সেটি কিন্তু মানে এখানে ট্রাম্প যে আইনের বলে ট্যারিফটা বসাতে চেয়েছেন, সেটা আমেরিকার সুপ্রিম কোর্ট 6-3 বিচারকের রায়ে তারা কিন্তু এটিকে বাতিল ঘোষণা করেছেন। ফলে এই ট্যারিফের কথা বলে যদি আজকে চুক্তিকে বহাল রাখার কথা বলা হয়, সেটা আসলে তথ্যটা ভুল আর কি। কারণ হচ্ছে ট্যারিফের বিষয়টি আমেরিকার কোর্ট সেটাকে বেআইনি বলেছে। এবং অন্যান্য দেশের উদাহরণও আমরা দেখতে পারি যে বাংলাদেশ কি এই বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নেবে নাকি অন্যান্য দেশেরও কিছু উদাহরণ দেখবে। অন্য দেশের যদি উদাহরণ দেখতে যায়, আমাদের পাশে তো আছে ভারত এটাকে স্থগিত করেছে। ভারত কিন্তু এই রিসিপ্রোকাল এগ্রিমেন্ট করেনি। আচ্ছা, মালয়েশিয়া কিন্তু এই চুক্তিটাকে বাতিল করেছে। মানে ট্রাম্পের তো স্ট্র্যাটেজি ছিল এটা যে এরকম একটা ট্যারিফ বসাবেন, তারপর সবাই ট্যারিফ কমানোর জন্য তার কাছে গিয়ে কে কিভাবে কম্প্রোমাইজ করবে। তো সেই চুক্তিগুলি কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে এই উদাহরণগুলি আছে। তারপরেও কিন্তু আমরা উদাহরণগুলি দেখলাম না বা দেখতে চাইলাম না, এবং সংসদে এটা নিয়ে কোনো আলোচনাও করলাম না। সংসদে এটা নিয়ে আলোচনা করলাম না ঠিকই, কিন্তু গম আমদানি শুরু করে দিলাম। 58,000 টন গম আমরা আমদানি করে ফেললাম। এবং আমরা হচ্ছে বোয়িং বিমান কেনার ক্ষেত্রেও আমরা খুবই দ্রুত, মানে আমরা যে চুক্তিটা পালন করার জন্য খুবই আগ্রহী, সেটা প্রমাণ করার জন্য যা যা করা দরকার সেগুলি আমরা করছি। তাহলে আসলে মানে এখানে যদি বলা হয় যে ট্যারিফ মোকাবেলা করার জন্য, এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, নাকি এখানে আমেরিকার প্রশাসনকে কিছুটা অর্থে খুশি রাখার জন্য এই ধরনের চুক্তিগুলি বহাল রাখা হয়, যেখানে পাশের দেশ স্থগিত করেছে, মালয়েশিয়া বাতিল করেছে, সেইটা আসলে আমাদের ভাববার বিষয় আর কি। আবার ধরেন যে এখানে বলা হয়েছে যে দেশকে স্থিতিশীল রাখার বিষয়। দেশ আসলে কি করলে স্থিতিশীল থাকে আর কি করলে স্থিতিশীল থাকে না, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ধরেন বলা হয়েছে যে এখানে আমাদের যেমন চট্টগ্রামের একটা ইপিজেডে, সেখানে তুরস্ককে সমরাস্ত্র বানানোর কারখানা করতে দেওয়া হবে। চুক্তির মধ্যে লেখা আছে যে আমেরিকা যদি কোনো দেশের সাথে এই ধরনের একটা স্যাংশন দেয়, তখন তাদের সাথে কোনো রকম চুক্তি সেটা করা যাবে না। তো আমরা আসলে কাকে খুশি করব আর কাকে অখুশি করব? তো আমরা কোন ব্লকের পক্ষে থাকবো, কোন ব্লকের বিপক্ষে থাকবো? আমরা কার কাছে হচ্ছে লিখিতভাবে অনুগত থাকবো আর কার কাছে লিখিতভাবে অনুগত থাকবো না? এইটা তো আসলে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। ফলে এই জায়গাটা যদি আমরা এই স্থিতিশীলতাটা যদি নষ্ট করি, যে আমরা কোনো একটা নির্দিষ্ট ব্লকের পক্ষে যদি এইভাবে অবস্থান নেই, সেইটাই কিন্তু সবচেয়ে বড় স্থিতিশীলতা নষ্টের দিকে আমরা হাঁটাটা শুরু করলাম। এবং আমরা ইতিমধ্যে এর আগে অন্তর্বর্তীকালীন সরকার নিউ বোর্ডিং টার্মিনাল, সেটা আপনারা জানেন যে সেটা দিতে চেয়েছিলেন ডিপি ওয়ার্ল্ডকে, যে ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নেভির চুক্তি আছে যে তারা সেখানে আমেরিকার যুদ্ধজাহাজগুলিকে ভিড়তে দেয়। সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা শুনছি যে আবারও সেই ধরনের আলাপ আলোচনা শুরু হচ্ছে। এবং শুধু এনসিটি না, এখন সিসিটি মানে চট্টগ্রামের যে টার্মিনাল, সেটাও যুক্ত হয়ে যাচ্ছে, যে সেটা তারা যুক্ত করতে চান। এখন এখানে তো অবশ্যই পরিচালনা করার একটা বড় বিষয়, কিন্তু আমরা সবসময়ই বলি যে আমরা পরিচালনা করব তো দেশের স্বার্থে। একটা সরকার যদি দেশের স্বার্থে ক্ষমতায় থাকতে চায়, সেই পরিচালনার পলিসি হবে একরকম। আর যদি হচ্ছে শুধু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকতে চায়, সেই পলিসিটা হবে আরেক রকম। আমরা আসলে কোনটাকে বিবেচনায় নিব, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। আজকে যদি ওষুধের দাম বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, অলরেডি হচ্ছে গিয়ে আপনার তেলের দাম বাড়ানোর পরে আবার বিদ্যুতের দাম বাড়ানোর দিকে আমরা হাঁটছি, কিন্তু আমরা আসলে কতটুকু মাত্রায় জনগণের ধারণ ক্ষমতাটা বিবেচনায় নিচ্ছি? মূল্যস্ফীতি বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু সেখানে কি মানুষের আয় বাড়ে? মানুষের আয় তো বাড়ে না। আজকে যে শ্রমিকদের কথাবার্তা বলা হচ্ছে, সেই শ্রমিকদের তো গার্মেন্টসের সেই 12,000 টাকা মজুরি হওয়ার কথা ছিল আরও 3 বছর আগের থেকে, কিন্তু সেটা তো আজকে পর্যন্ত 35% কারখানায় সেই মজুরি স্কেল ঢাকার মধ্যেই বাস্তবায়ন হয় নাই। তাহলে সারা বাংলাদেশের চিত্রটা কি? সারা বাংলাদেশে কতটুকু মাত্রায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন হচ্ছে? জাতীয় ন্যূনতম মজুরি আমরা ঠিক করার পথে হাঁটছি? তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে মানে স্থিতিশীলতা বলতে কি বুঝি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কি ক্ষমতার স্থিতিশীলতা চাই, নাকি জনগণের জীবনের স্থিতিশীলতা চাই? জনগণের জীবনমানের স্থিতিশীলতা চাই, নাকি ক্ষমতায় থাকার নিশ্চয়তা চাই? সেইটা আসলে আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটাই আসলে নির্ধারণ করে যে সরকারের গতিপথ কি হয়, পলিসি কি হয়। না, এখানে আমি ওনাকে আরেকটা কথা শোনা, যেমন সে বলেছে যে গার্মেন্টসের বেতন বৃদ্ধি করার জন্য, কিন্তু দেখেন আপনার নানা এই যে আপনার বায়ার এবং মালিকদের কারণে প্রায় 400 কিন্তু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। বেকারত্বরা আপনি দেখেন চাকরি হারিয়েছে অনেক %। বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে গেছে। তো এগুলি সামগ্রিকভাবে যদি আপনি মূল্যায়ন, হ্যাঁ আমাদের অনেক সংকট আছে, কিন্তু এই সংকটগুলি তো ব্যালেন্স করতে হবে সরকারকে।
আপনি একদিকে আমরা গার্মেন্টসের মাধ্যমে আমরা বৈদেশিক অর্জন করি, সে কিন্তু সেই গার্মেন্টসের যদি আমাদের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে এখানে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান কমে যাবে, দেশে আরেকটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। সুতরাং সকল দিকে দৃষ্টি রেখেই কিন্তু আবার আপনারা বলছেন যে বন্ধ কলকারখানা খুলে দেবেন, প্রধানমন্ত্রী একভাবে বলছেন, আমরা দেখছি সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন না। এখানে আপনি দেখেন এটা বলা হচ্ছে, আমরা দেখেন দুই ধরনের করা হচ্ছে। এখানে সরকারের পক্ষে তো এত ব্যয়ভার বহন করা হয়, অনেকগুলো কিন্তু প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু শর্ত দিয়ে দেওয়া হচ্ছে যে এই শর্তে তুমি এগুলিকে চালু করতে হবে। সুতরাং সরকারের লক্ষ্য তো হলে এগুলি কর্মসংস্থান তৈরি করা। এবং আপনি দেখেন অনেকগুলি কলকারখানা আছে যেগুলি আমরা কোনো কারখানা বন্ধ হোক এটা আমরা চাই না, কিন্তু অনেক পুরানো যন্ত্রপাতি থাকার কারণে এখন কম্পিটিটিভ মার্কেটের সেই এইগুলি ফার্মগুলি তো টিকতেও পারছে না। এটাও তো আপনাকে বিচার বিশ্লেষণে নিতে হবে। সো ডক্টর মনীষা চক্রবর্তী, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, ক্লোজিং রিমার্কস। আমরা বলতে চাই যে সরকারের যে সো ইউ হ্যাভ 3-4 মিনিটস ম্যাক্স। আচ্ছা আচ্ছা, দেখুন, আমরা একটা নতুন সরকারের কাছ থেকে আমরা আসলে গণমুখী পদক্ষেপ দেখতে চাই। আমরা জনগণের জন্য, তারা যে সত্যিকার অর্থে ক্ষমতায় থাকতে চান, জনগণের জন্য কাজ করার উপলক্ষে, সেই বিষয়ে আসলে আমরা তাদের একটা পদক্ষেপ দেখতে চাই। সেই কারণে আমরা মনে করি যে এখন সংসদে জুলাই সনদ নিয়ে যত বিতর্ক হচ্ছে, হামের পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে কিন্তু তত কথা হচ্ছে না। সংসদে আমরা দেখছি যে সংস্কার নিয়ে নানান রকম আসলে শুধুমাত্র ফর্মাল কিছু সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থেই যে মার্কিন চুক্তি যেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে সেটা নিয়ে কথা হচ্ছে না। ফলে আমরা মনে করি যে সংসদ যদি জনগণের প্রতিনিধিত্বই না করতে পারে, সংসদ যদি জনগণের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে না দাঁড়াতে পারে, তাহলে কিন্তু সংসদের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়। এবং বিশেষ করে সামনের বাজেটে এই প্রশ্ন তো সরকারি দল যেমন তুলছে না, একই সঙ্গে বিরোধীরাও তো তুলছে না। বিরোধী দল তো তুলছেই না, বরং বিরোধী দল বলছে যে এখানে আসলে বাস্তবতার আলোকেই মার্কিন চুক্তি করা হয়েছে, বিষয়টাকে বাস্তবতার আলোকে দেখতে বলেছেন আজকে জামাতের আমির, আমি দেখলাম আর কি। তো আসলে এইরকম বিরোধী দল পাওয়া খুব মুশকিল, যে সরকার যে কথা বলতে পারে না বিরোধী দল সেই কথা বলে দেয়। তো আসলে এখানে একটা মানে এই যে সরকার এবং বিরোধী দলের এই ক্ষেত্রে যে অপূর্ব ঐক্য, এই ঐক্যর সাথে জনগণ একাত্ম হতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনি মনে করছেন যে ওনারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এগুলো করছেন নাকি? না, এটা আন্ডারস্ট্যান্ডিং, এখন কার সাথে আন্ডারস্ট্যান্ডিং, অথবা দুই পক্ষই কোনো এক পক্ষের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে চাইছেন বলে হয়তো নিজেদের মধ্যে তাদের একটা একতার সুর সেটা তৈরি হচ্ছে। আমরা বলতে চাই যে সেই একতাটা জনগণের সাথে একাত্ম হচ্ছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং আমরা মনে করি যে মার্কিন চুক্তিটা বাতিল করার জন্য সরকারের সেই পথে আগানো দরকার। এবং এখানে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের এবারের বাজেটে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো দরকার, কর্মসংস্থানে বাড়ানো দরকার, জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিতে ইনভেস্ট করে এখানে একটা স্বাধীন দেশ হিসেবে যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, সেই দিকে কিছু আশু পদক্ষেপ এবং কিছু দূরবর্তী পদক্ষেপ নিয়ে এই বাজেটের মধ্য থেকেই সেই ভিশনটাকে পরিষ্কার করা দরকার যে আসলে আমরা একটা সার্বভৌম এবং স্বনির্ভর একটা দেশ তৈরি করতে চাই কিনা। আমরা মনে হয় যে জনগণ এই গণঅভ্যুত্থানের পরে নতুন সরকারের কাছে অবশ্যই নতুন কিছু প্রত্যাশা করে। আগের সরকার হচ্ছে গত 15 বছরে 12 বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল, গ্রাহক পর্যায়ে 14 বার। এখন সরকার সেই পথে 2 মাসের মধ্যে হাঁটা শুরু করবে কিনা সেটাও তো আমাদের জানার বিষয়। বিআরসির মতো প্রতিষ্ঠান যেগুলি গণশুনানি করার কথা দাম বাড়ানোর আগে, সেই গণশুনানি আদৌ হবে কিনা, নাকি এগুলি সবই আবার আগের পদ্ধতিতেই ফেরত যাওয়ার একটা যাত্রা শুরু হবে, সেটা কিন্তু জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করব সরকার সেগুলিকে বিবেচনায় নিয়ে তার পলিসি নির্ধারণ। থ্যাংক ইউ মিস্টার এ বি এম মোশাররফ। না, এখানে আমি একটু আশ্বস্ত করতে চাই, সরকার কিন্তু জনবান্ধব সরকার। ইতিমধ্যে আপনি দেখেন যে জনগণের তো মুখে বললে হবে না, ওনার কথা হচ্ছে এটা কাজে প্রমাণ। কাজে আমরা প্রমাণ করতে চাই। তো আমরা তো বলেছি শিক্ষা খাতে আমরা বাজেট বাড়াবো, স্বাস্থ্যক্ষেত্রের সংকট সমাধানের জন্য আমরা কিন্তু ইতিমধ্যে হামের টিকা আনা হয়েছে, হাসপাতালগুলিকে রেনোভেশন করা হচ্ছে, সেখানে যেই সংকটগুলি আছে সেই সংকট মোকাবেলা, যেমন জনবল, আপনার অবকাঠামো, সেগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারপর উনি আরেকটা সামাজিক নিরাপত্তা, আপনি যদি জনগণকে ন্যূনতম সামাজিক নিরাপত্তা না দিতে পারেন তাহলে যে অসন্তোষ হবে সেটা সামগ্রিক দেশের গণতন্ত্র বলেন, সার্বভৌমত্ব, সেটাকে তো হুমকির সম্মুখীন করে তুলবে। যার জন্য কিন্তু আমরা সামাজিক নিরাপত্তা বলয়ের ব্যারিকেডটাকে আমরা আরও বড় করতে চাই, আরও আমরা প্রণোদনা দিতে চাই, যাতে যারা আমাদের নিম্ন আয়ের অথবা সংকটে যে জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা সহায়তা করতে পারি। সামগ্রিকভাবে আমরা বলতে চাই, যে বলছে জ্বালানির ক্ষেত্রে ইতিমধ্যে দেখেন গত গভর্নমেন্ট, বিশেষ করে আওয়ামী লীগের 15 বছরে, তারা কিন্তু অনেকটা এই যে আমাদের আপনার এই কয়লার জন্য তারা কূপ খনন করেনি, গ্যাসের জন্য কূপ খনন, আমরা কিন্তু ইতিমধ্যে এটা শুরু করেছি। এবং এই যে কথাটা বলছে যে জ্বালানিটাকে আরও সহজলভ্য করার জন্য ইতিমধ্যে সরকার কিন্তু সোলারের দিকে যাচ্ছে।
অনেকেরই কিন্তু আপনার সরকার একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে কিছু কিছু জায়গায় যাতে নিজেদের প্রয়োজন নিজেরা মিটাতে পারে, যার জন্য ছোট ছোট বিদ্যুৎ প্ল্যান করে এই সংকটটা মোকাবেলা করার জন্য। আর সোলারের ব্যাপারে এখন আমি জানি যে যদি বেসরকারিও কেউ নেয়, সরকারি উদ্যোগ তো হচ্ছেই, সেগুলিকে সরকার উৎসাহিত করছে। তো সামগ্রিকভাবে জনস্বার্থ সংরক্ষণের জন্য যা যা দরকার এই সরকার তা করে যাবে ইনশাল্লাহ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মনীষা চক্রবর্তী এবং মিস্টার এবিএম মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আলোচনা সবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। একথা ঠিক, সরকার মাত্র যাত্রা শুরু করেছে, আবার একথাও ঠিক হয়তো শুরুটা দেখেও অনেক কিছু অনুমান করা যায় এবং সেখানে নানা সংশয় তৈরি হয়েছে এবং যৌক্তিকভাবেই সেটা তৈরি হয়েছে। তবে সামনে বাজেট, প্রত্যাশা যে শিক্ষা এবং স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা, এখানে বরাদ্দ বেশি হবে। আবার শুধু বরাদ্দ হলেই হবে না, এগুলোর ইমপ্লিমেন্টেশনের দিকেও মনোযোগ দিতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি অনেক মন্ত্রণালয়ে অনেক বরাদ্দ দেওয়া হয়, সেই টাকা আবার শেষ পর্যন্ত কাজেও লাগে না, ফেরত যায়। এরকম যেন না হয়। এবং নবায়নযোগ্য জ্বালানির কথা বলা হয়েছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা সবাই দেখতে চাই দেশটাকে, সেই জায়গাটা তো নজর দিতে হবে। এবং সব কথার মূল কথা হচ্ছে যে অতীতে যা কিছু হয়েছে, আগের মতো অতীত বিক্রি করলে চলবে না, চেতনা বিক্রি করলেও চলবে না, কিন্তু অতীতে যা কিছু হয়েছে সেটা একটা রিভিউ করা দরকার। এবং আমরা আসলে নতুন করে কোত্থেকে শুরু করতে চাই। অতীতের সব আমি বাদ দিতে পারবো না, অতীতের সব কিছু গ্রহণ করা সম্ভব না। আমি বিশেষ করে যেগুলো জনজীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয় এবং ওই যে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির প্রসঙ্গ আছে, এই জায়গাগুলোতে একটু ভালোভাবে রিভিউ করে এবং নানা মহল থেকে, কারণ সংসদের সরকারি দল এবং বিরোধী দল, আমার এক অতিথি বলছিলেন যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে চলছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। কাজে বাইরের যে ভয়েসগুলো আছে, সংসদের বাইরে রাজনীতিবিদদের মধ্য থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সিভিল সোসাইটি, গণমাধ্যম যা বলছে সেগুলোকে কিন্তু সরকারকে আমলে নিতে এবং বিবেচনায় নিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।